বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যা হচ্ছে, সেটি অর্থনীতির ক্ষেত্রে বলেন, সেটি বিচার বিভাগের ক্ষেত্রে বলেন, সেটি রাজনীতির ক্ষেত্রে বলেন, সেটি আদালতের ক্ষেত্রে বলেন, কোনটি হুবহু মিল ৭৫ পূর্ববর্তী সময়ের সাথে হুবহু মিল বর্তমানে। অর্থাৎ সময় বদলেছে কিন্তু তারা বদল হয়নি। আজকে গত ১৫ বছর ধরে আমরা কি দেখে এসেছি? গত ১৫ বছর ধরে আমরা দেখে এসেছি যে বিরোধী দল, বিরোধী মত, সে যেই হোক না কেন, তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার, তাদের উপরে গায়েবী মামলা। প্রিয় ভাই বোনেরা, আজকে এই মুহূর্তে যদি আমরা দাঁড়াই, আমরা কি দেখতে পাই? আদালত বলেন, আদালতগুলো আজকে কি হয়েছে? একটি জোকারের কারখানায় পরিণত হয়েছে, একটি জোকারের স্টেজে পরিণত হয়েছে। আজকে আদালতগুলোতে আমরা কি দেখি? আদালতগুলোতে আমরা দেখি সাগর রুনির হত্যাকাণ্ডের কিন্তু বিচার আদালতে হয় না। অথচ দেশের কোনো সাধারণ মানুষ তার কষ্টের কথা যদি কোনো সামাজিক মাধ্যমে তুলে ধরে, তার বিরুদ্ধে আইসিটি মামলা হয়ে যায় এবং আদালত, সে নিম্ন আদালত হোক অথবা উচ্চ আদালতই হোক, তার বিরুদ্ধে বিচার করার জন্য আদালতগুলো কম্পিটিশন দিয়ে উঠে পড়ে। এই হচ্ছে আজকের আদালতগুলোর অবস্থা। প্রশাসনের অবস্থা, এ কথা আপনাদের বলার কোনো কারণেই, প্রশাসন কি হচ্ছে, আইনের শাসন কি হচ্ছে, এটি সম্পূর্ণভাবে আপনারা ওয়াকিফা। আজকে শিক্ষাঙ্গনগুলো যদি আমরা দেখি, এখানে বেশ কিছু মুরব্বী মানুষ আছেন, আপনাদের পরিষ্কার মনে আছে ১৯৭৫ সালের আগে শিক্ষাঙ্গনগুলোতে কি সন্ত্রাস বিরাজ করত। ঠিক একইভাবে আজ বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস বিরাজ করছে। কিছুদিন আগে, এর মধ্যে বহু হয়েছে, কিছুদিন আগে আবরার ঘটনা আপনাদের মনে আছে। আবরার একজন মেধাবী স্টুডেন্ট ছিল বুয়েটের। একটি ঘটনা, কি ঘটনা? ফেনী নদীর পানি একটি দেশ বাংলাদেশের অনুমতি না নিয়ে জোর করে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের জনগণকে বঞ্চিত করে। আবরার সেখানে সার্বভৌমত্বের প্রশ্ন তুলে ধরেছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, এই কথাটি বলেছিল। আমরা কি দেখলাম? আজকের এই মাফিয়া যারা, আজকের এই নিষিদাতের সরকার যারা, আজকে এই ভোট ডাকাত, প্রিয় ভাইরা, এখানে আপনারা স্লোগান দিয়েছেন ভোট চোর। ২-৪টা আসনের ভোট যদি চুরি করতে বুঝতাম ভোট চোর। আরে ভাই, এরা তো ২০ কোটি মানুষের ভোট কি চোর? তাকে চোর হয় না। প্রিয় ভাই বোনেরা, যে কথা বলছিলাম, আবরারকে আমরা দেখলাম কিভাবে নৃশংসভাবে সে বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বলেছিল দেশপ্রেম থেকে, কি নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী দলটি, এদের টর্চার সেলে পরিণত হয়েছে। আমরা কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, কোনোভাবে তারা নিউজটি প্রকাশ করলো, কয়েকটি পত্রিকা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো আজকে এদের টর্চার সেলে পরিণত হয়েছে। প্রিয়, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আহ্বান, অনেক হয়েছে, এবার ক্ষান্ত দিন, এবার শান্ত হন। আর প্রশাসনের অধিকাংশ, সেটি পুলিশ প্রশাসন হোক, সেটি সামরিক বাহিনীর প্রশাসন হোক, সেটি সিভিল প্রশাসন হোক, প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী, আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন। আমরা নিশ্চিত আপনাদের বিবেক বলবে যে জনগণের উপরে গুলি চালাবেন না। আপনাদের বিবেক বলবে
যে আপনারা অবৈধ ভোট ডাকাত সরকারের অবৈধ আদেশ মানতে বাধ্য নন। প্রশাসনের প্রিয় ভাই বোনেরা, একটু বসতে হবে। প্রশাসনের প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদেরকে এই মাফিয়া ভোট ডাকাত সরকার কিন্তু আপনাদের কাছে গিয়ে একটি কথা বলবে। কি সেই কথা? আমি আগেও বলেছি, আজ আবার বলতে চাই। এটি আমাদের কথা নয়, এটি মাফিয়া সরকারের কথা। কি সেই কথা? কথাটি হলো, আপনাদেরকে গিয়ে বলবে, এতদিন তো আমাদের কথা শুনেছো, তুমি চাও না চাও তুমি তো অনেক কিছু করে ফেলেছো, ওরা আসলে তোমাদেরকে ছাড়বে না। পরিষ্কার ভাষায় আমি বলে দিতে চাই, এটি আমাদের কথা না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। দেশের আইন যেটা বলবে সেটাই কাজেই যারা বাধ্য হচ্ছেন, প্রশাসনের যে সকল কর্মকর্তা আপনারা বাধ্য হচ্ছেন, আপনারা দয়া করে আর অবৈধ আদেশ মানবেন না। কারণ আন্দোলনকামী জনগণ রাজপথে নেমে এসেছে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং প্রশাসন ভাইরা মনে রাখবেন, এটি শুধু ভোটের অধিকার আন্দোলনকামী জনগণ নিজেদের ভোটের অধিকারই শুধু প্রতিষ্ঠা করছে না, তারা আপনাদেরও ভোটের অধিকারের পক্ষে কথা বলছে, তারা আপনাদেরও ভোটের অধিকারের পক্ষে কথা বলছে, আপনাদেরও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এবং সে কারণে দয়া করে আর জনগণের বুকে গুলি চালাবেন না। প্রিয় দেশবাসী, আমি এখন বিশেষ করে প্রিয় ভাই বোনেরা, আমি এখন আমার সামনে এখানে বহু তরুণ প্রজন্মের ভাই বোনেরা উপস্থিত আছে। বিএনপির যে সমাবেশগুলো হয়েছে, প্রত্যেকটি সমাবেশে আমি লক্ষ্য করেছি লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের ভাই বোনেরা উপস্থিত হয়েছে। আজ তরুণ প্রজন্মের প্রতিটি মানুষকে আমি একটি কথা বলতে চাই। বিগত 15 বছর ধরে তোমরা যারা ভোটের অধিকার অর্জন করেছ, আমার প্রশ্ন, তোমরা কি তোমাদের এই অধিকার প্রয়োগ করতে পেরেছ? না, কেউ পারেনি। এই ভোটের অধিকার একজন নাগরিক হিসাবে তোমার অধিকার। এই ভোটের অধিকার তোমার মানব অধিকার। এই ভোটের অধিকার তোমার জন্মগত অধিকার। প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা, আজ এই অধিকার আদায়ের আন্দোলনে তোমাদেরকে রাজপথে নেমে আসতে হবে। কারণ আজ যদি তুমি তোমার এই অধিকার প্রতিষ্ঠা করতে না পারো, তবে তুমি নিশ্চিত থাকতে পারো ভবিষ্যতে এই মাফিয়া সরকার তোমার আরো অনেক ন্যায্য অধিকার থেকে তোমাকে বঞ্চিত করবে। কাজেই তোমার ন্যায্য অধিকার যদি তোমাকে পেতে হয়, তোমাকে আজ তোমার এই ভোটের অধিকার তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আজ তোমাকে জনগণের সাথে, মরিয়ম বেগমদের সাথে তোমাকে আজ রাজপথ দখল করতে হবে। প্রিয় দেশবাসী, আমি আগেও বলেছি, আজ আবারও আমি বলতে চাই, বক্তব্য অনেক হয়েছে, বক্তব্য দীর্ঘ থেকে দীর্ঘতর হবে বললে আমি আপনাদের সামনে, দেশবাসীর সামনে আবারও একটি কথা উল্লেখ করতে চাই। আজ গত 15 বছরে এই মাফিয়া ভোট ডাকাত সরকার দেশকে যে পর্যায়ে নিয়ে এসছে, সেটি অর্থনৈতিকভাবে বলুন, সেটি রাজনৈতিকভাবে বলুন, সেটি দেশের আদালত বলুন,
দেশের প্রশাসন বলুন, দেশের শিক্ষা বলুন, যেই সেক্টরের কথাই উল্লেখ করি না কেন আমরা, প্রত্যেকটি সেক্টরকে রিবিল্ড করতে হবে আবার। এবং সেজন্যই আমি বলেছি যে এই আন্দোলনে ইনশাআল্লাহ জনগণ জয়যুক্ত হলে পরে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করে, তাহলে বিএনপি শুধু এককভাবে দেশ পরিচালনা করবে না, বরং বিএনপি এই মাফিয়া হটানোর আন্দোলনে যারা যারা বিএনপির সাথে শরীক থাকবে সকলকে একসাথে নিয়ে সকলের পরামর্শ করে আমরা দেশকে পরিচালনা করব। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, বাংলাদেশে বহু মানুষ আছে, বহু শিক্ষিত মানুষ আছে, সুশীল সমাজের একটি বড় অংশ আছে, যারা আমাদের দৈনন্দিন রাজনীতিতে, নির্বাচনী ডামাডোলের রাজনীতিতে যারা আসতে চান না। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই মানুষগুলোর সেই মেধা আছে, যেই মেধাকে আমরা কাজে লাগালে দেশের উপকার হবে, দেশের মানুষের উপকার হবে। আমরা সেই মানুষগুলোর পরামর্শ গ্রহণের জন্য, সেই মানুষগুলো যাতে দেশের উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই সুযোগ সৃষ্টি করতে চাই। এবং সেই জন্যই আমরা দ্বিকক্ষ পার্লামেন্ট এই মুহূর্তে দরকার প্রিয় ভাই সরকার, এইখানে আজ অনেকের কাছে প্রশ্ন, বা কিছু কিছু মানুষ আজ একটি প্রশ্ন তুলেন যে এই যে আজকের এই মাফিয়া সরকার, এই ভোট ডাকাত নিশিরাতের অবৈধ সরকার, এরা দেশকে যে অবস্থায় নিয়ে গিয়েছে, বিএনপি কি পারবে? প্রশ্ন করে না প্রিয় ভাই বোনেরা? আসুন, যদি কেউ পারে, বিএনপি ক্যান ডু ইট, বিএনপি ক্যান ডেলিভার। আমি শুধু কথার কথা বলছি না। 1975 সালে একদলীয় বাকশাল তৈরি হয়েছিল, সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র কে করেছিল? বিএনপি শহীদ জিয়ার নেতৃত্বে। বাংলাদেশের মানুষ সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে। 1975 সালে 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে বিলুপ্ত করে প্রেসিডেন্সিয়াল ফর্ম করা হয়েছিল। আবার 1991 সালে সেই সংসদীয় গণতন্ত্র কে করেছিল? খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি করেছিল। প্রিয় ভাই বোনেরা, 1974 সালে বটমলেস বাস্কেট কে বানিয়েছিল? বটমলেস বাস্কেট, দুর্ভিক্ষের দেশ কে বানিয়েছিল? শেখ মুজিব তথা আওয়ামী লীগ। সেই বটমলেস বাস্কেট থেকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে খাদ্য রপ্তানিকারক দেশ কে বানিয়েছিল? বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1972 থেকে 1975 হোক, 1996 থেকে 2001 হোক, দেশকে ছিনতাই, রাহাজানি, ডাকাতি, অরাজক অবস্থা থেকে মুক্ত কে করেছিল? বিএনপি করেছিল। বাকশাল আমলে যে উচ্চ আদালতের বিচারকরা আছেন, তাদের চাকরি থাকবে কি থাকবে না সেটি শেখ মুজিব নিজের হাতে নিয়ে এনেছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন, জনগণের শাসনে বিশ্বাস করেন, আইনের শাসনে বিশ্বাস করেন। সেই আত্মবিশ্বাস ছিল বলে সেই ক্ষমতা তিনি জুডিশিয়াল কাউন্সিলকে উনি দিয়ে দিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে বিএনপি 91 সালে 80,000 কলকারখানা তৈরি করেছিল দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশকে এমার্জিং টাইগার করেছিল। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে 5,000 টাকার কৃষি লোন মওকুফ করেছিল, 10,000 টাকার কৃষি ঋণের শীত মওকুফ করেছিল, 25,000 টাকা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করেছিল। বিনা বেতনে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিএনপি করেছিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি পারে বলেই বিএনপি এই কাজগুলো করেছিল। কাজেই আজ যাদের মনে প্রশ্ন বিএনপি পারবে কিনা, বিএনপি অতীতে একবার নয়, দুইবার নয়, অনেকবার করে দেখিয়েছে যে একবার বিএনপি করতে পারে।
প্রিয় ভাই বোনেরা, কিছু কিছু লোক আছে, কিছু কিছু মানুষ আছে, যখন এই 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 মাফিয়া সরকারের টলমল অবস্থায় তখনই কিছু কিছু মানুষ হঠাৎ করে একটি কথা বলে বসে, আরে তো বিএনপি আওয়ামী লীগ তো একই দল। নো, বিএনপি আওয়ামী লীগ কখনোই এক দল নয়। বিএনপির কোন নেতা সংসদে দাঁড়িয়ে বলেনি কোথায় সিরাজ শিকদার। বিএনপির নেতা বলেনি, কাজে বিএনপি এবং আওয়ামী লীগ এক নয়। বিএনপি নিজের দলের লোকজনকে বিলিয়নিয়ার বানানোর জন্য কুইক রেন্টাল প্রজেক্ট করেনি। বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি রাতের অন্ধকারে ভোট ডাকাতি কখনো নির্বাচন করেনি। বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি বটমলেস বাস্কেট করেনি, বরং খাদ্য উৎপাদনের দেশ করেছিল। বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম খুন করেনি, কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয়। খালেদা জিয়া কখনো বলেন নাই যে এর অবস্থা হেফাজতের মতন করে দিব, আওয়ামী লীগের অবস্থা হেফাজতের মতন করে দিব, কোনোদিন আমরা বলিনি। কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি আওয়ামী লীগ কখনো এক নয়। 2001 সালে আমাদেরও 2/3 আসন ছিল, কিন্তু বিএনপি সকল সময় জনগণের ক্ষমতায় বিশ্বাসী, জনগণের শক্তিতে বিশ্বাসী। আমাদের আস্থা রাজনৈতিকভাবে জনগণের উপরে বলি আমরা কেয়ারটেকার সিস্টেম আমরা রেখেছিলাম, আমরা পরিবর্তন করিনি। প্রিয় ভাই বোনেরা, অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান মনে আছে? ডকুমেন্ট আল জাজিরা দেখিয়েছিল। বিএনপির সময় এই রকম কোন ডকুমেন্ট তৈরি করতে পারেনি কোন মিডিয়া। প্রিয় ভাই বোনেরা, জোর করে ক্ষমতা টিকে রাখতে, নিজেদের চুরি চামারি ডাকাতি, নিজেদের দুর্নীতির কথা যাতে মানুষ বলতে না পারে, ভোট চুরির কথা যাতে বলতে না পারে, যাতে প্রতিবাদ করতে না পারে, বিরোধী দল থেকে দমিয়ে রাখার জন্য আয়নাঘর কে তৈরি করেছে? এই মাফিয়া সরকার। বিএনপি কোনোদিন আয়নাঘর তৈরি করে নাই, কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয়। কাজে যারা বলেন বিএনপি আওয়ামী লীগ এক, দয়া করে ভুলে যান, বিএনপি আওয়ামী লীগ আর নেভার বি এক, নেভার সেম। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি একটি কথা বলেছি, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে মাফিয়া সরকারের নেত্রী, মাফিয়া শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে বিএনপির অবস্থা নাকি হেফাজতের মতন হবে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি কয়েকবার বলেছি যে যেদিন ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই দিন ওই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে। আজ শেখ হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল, সেই হত্যার নির্দেশদাতা সে। কাজে আজ এই মানুষগুলো আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, এই হেফাজতের মানুষগুলোকে হত্যার বিচারের দায় শেখ হাসিনাকে নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, দুদিন আগে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা আরেকটি কথা বলেছে। বিএনপির সমাবেশের লাখো মানুষের অংশগ্রহণে যেভাবে মানুষ বিএনপি জাতীয়তাবাদী শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে, যেভাবে তাদের মসনদ কাঁপা শুরু করেছে, ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে, আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো, শেখ হাসিনার এই জবাব আমি দেব না। শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেব না, এই জবাব আমি দেব না। খালেদা জিয়া মানুষের নেত্রী, দেবে কিছু হবে, কিছু হবে।
আমারও বহুদূর যেতে হবে, শেষ করে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে দুই তিন দিন ধরে এই মাফিয়া নেত্রী একটি কথা বলছে। কি সেই কথা বলছে যে বাংলাদেশের মানুষকে কৃচ্ছ্রতা সাধন করছে। গত 15 বছর ধরে জনগণের সম্পদ, দেশের সম্পদ লুট তরাজ করে তারা নিয়ে গিয়েছে, দেশে পাচার করেছে। বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক পত্র পত্রিকায় এই ব্যাপারে কি এসছে, আপনারা সেগুলো খবরাখবর পড়েছেন, সেই বিষয়ে আমি আর লম্বা না করি। এই মাফিয়া নেত্রী বলেছে যে বাংলাদেশের মানুষকে কৃচ্ছ্রতা সাধন করতে হবে, দেশে নাকি দুর্ভিক্ষ আসছে। আজ বাংলাদেশের প্রতিটি মানুষ, বাংলাদেশের সচেতন প্রতিটি মানুষ আজ এদের এই পরিবার, এদের এই দলকে আজ দায়ী করছে এই দুর্ভিক্ষের জন্য। একটু আগে আমি বলেছি, যেই ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, সেই ইউক্রেনের নেতারা কখনো বলেনি তাদের দেশে দুর্ভিক্ষ আসে। ইউক্রেন থেকে বাংলাদেশ হাজারো মাইল দূরে, অথচ বাংলাদেশের আজকে দুর্ভিক্ষের বলে কথা শোনা যাচ্ছে। কিভাবে সে ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত, প্রতিটি মানুষের পকেটের অর্থ কিভাবে এরা বের করে নিয়ে গিয়েছে। প্রত্যেকটি সেক্টর থেকে অর্থ লুটপাট করেছে। বালিশের দাম 7,000 টাকা, নিশ্চয়ই এই গল্প আপনাদের মনে হচ্ছে। স্টেথিস্কোপ ডাক্তাররা দেখে তার নাম 30,000 টাকা। বাংলাদেশে খিচুড়ি রান্না করতে বাংলাদেশের লোকজনকে বিদেশে পাঠাতে হয়, দেখেছেন আপনারা। আজকে আপনারা দেখেছেন যে এই মাফিয়া নেত্রী প্লেনে করে যাচ্ছে, পুরো প্লেন ভরে কি নিয়ে যাচ্ছে, সেই গল্পটা আপনারা শুনেছেন, সেই ঘটনা আপনারা শুনেছেন। আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হয়, সকালবেলায় আমি একটি নিউজ দেখলাম, আজকে বাংলাদেশের মানুষের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। আজকে আমি নিউজ দেখলাম, নিউজটা কি জানেন? নিউজটা হচ্ছে যশোরের একটি নিউজ, পত্রিকায় এসছে। মানুষ এতই সর্বহান্ত হয়ে গিয়েছে যে আজকে একজনকে জিজ্ঞেস করেছে যে গরুর গোশত কতদিন খাও না, বলে ভাই বহুদিন গরুর গোশত খাও না, তবে মাঝে মাঝে এখন একটু করে খেতে পাই। কি করে খেতে পাও? যশোরে একটি জায়গায় কিস্তিতে গরুর গোশত বিক্রি হচ্ছে, ক্রেডিটে গরুর গোশত। এই অবস্থায় নিয়ে গেছে এই মাফিয়া সরকার আজকে মানুষকে। আজকে তারা মানুষকে উপদেশ দিচ্ছে কৃচ্ছ্রতা সাধন করে। আসেন আমরা দেখি এই মাফিয়া সরকার কি কৃচ্ছ্রতা সাধন করছে। প্রিয় ভাই, আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকবার সরকার পরিচালনা করেছে। শহীদ জিয়ার নেতৃত্বে সরকার পরিচালনা করেছে, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পরিচালনা করেছে। আপনারা কি জানেন? প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শুনবেন, বাংলাদেশের মানুষ আজ কিস্তি করে গরুর গোশ খেতে হচ্ছে। খবরে এসছে বাংলাদেশের শতকরা 30% মানুষ আজ সঠিকভাবে 3 বেলা খেতে পারে না। 30% মানুষ মানে 20 কোটি, যদি জনসংখ্যায় 30% মানুষ মানে 6 কোটির বেশি, প্রায় 7 কোটি মানুষের সংখ্যা হচ্ছে 30%। অর্থাৎ ইউকের জনসংখ্যা 7 কোটি, সমগ্র ইউকের মানুষ যদি আমরা ধরি ঠিকভাবে 3 বেলা খেতে পারছে না। আপনারা কি জানেন এই মাফিয়া শেখ হাসিনা তার প্রতিদিনকার আপ্যায়ন ব্যয় কত? জনগণের পকেট থেকে আপ্যায়নের নামে কত টাকা খরচ করে আপনারা কি জানেন প্রিয় ভাই বোনেরা? প্রতিদিন তার আপ্যায়ন ব্যয় 5। যেই দেশের মানুষ 30% বেলা, যেই দেশের মানুষ কিস্তি করে বাজার করে, কিস্তি করে জিনিস কিনতে, কিস্তিতে ক্রেডিটে অল্প অল্প করে জিনিস কিনে, যেই দামের জিনিসের দাম 100 টাকা, হয়তো আজকে 10 টাকা দিল, কালকে 5 টাকা দিল, কিস্তি করে কিনে, সেই দেশে এই শেখ হাসিনা মাফিয়ার নেত্রী প্রতিদিনকার তার আপ্যায়ন ব্যয় প্রায় 5 লক্ষ। 2022-23 সালে প্রধানমন্ত্রীর কার্যালয় আপনারা জানেন কত টাকা বাজেট থেকে বরাদ্দ করেছে? এটি কোনো উন্নয়ন ডেভেলপমেন্ট মিনিস্ট্রি না, শুধু একটি প্রশাসনিক অফিস। সেখানে বরাদ্দ করা হয়েছে 5,500 কোটি টাকারও বেশি। 5,500 কোটি টাকা, অর্থাৎ প্রতিদিনকার হিসাবে যদি আসে
10 কোটি টাকারও বেশি জনগণের অর্থ সম্পদ লুটপাট করছে। আজকে এখানে যে কটা মানুষ আপনারা উপস্থিত আছেন, যারা দেখছেন, সবাইকে আমি বলে দিতে পারি, আপনারা লিখে রাখতে পারেন, যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই 10 কোটি টাকা যে প্রতিদিন, এর কোনো হিসাব কেউ খুঁজে দিতে পারবে না, কোনো হিসাব নাই। এইভাবে তারা জনগণের সম্পদ লুট করছে। প্রতিদিন 10 কোটি টাকা তাদের প্রয়োজন মতো তারা নিয়ে যাচ্ছে, 10 কোটি টাকা প্রতিদিন। তাহলে চিন্তা করেন গত 15 কি পরিমাণ জনগণের সম্পদ জনগণ করেছে। এটি কোনো ডেভেলপমেন্ট মিনিস্ট্রি নয়, এই হচ্ছে তাদের কৃচ্ছতা সাধন। মানুষকে বলবে না খায় থাকো, আর নিজেরা প্রতিদিন প্রায় 5 লক্ষ টাকা আপ্যায়ন ব্যয় করবে, নিজেরা জনগণের অর্থ প্রতিদিন 10 কোটি টাকা 9 জনকে প্রস্তুত করবে। এই হচ্ছে এই অবস্থা আজ সরকারের। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, আজকে বক্তব্যের শেষ পর্যায়ে আমি শেষ করে দিতে চাই। শেষ করার আগে এখানে দুটো ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই। একটি কথা, সংক্ষেপে কথা, আপনারা এখানে যতগুলো মানুষ আজকে উপস্থিত আছেন, প্রত্যেকে প্রবাসী। মধ্যপ্রাচ্যে আমাদের বহু লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা আছেন, আমেরিকাতে আছেন, ইউরোপে আছেন। আজ আমার প্রত্যেকটি বিরোধী মতের, বিরোধী দলের এই মাফিয়ার যে দল, আমরা যারা আজকে আন্দোলন করছি মানুষের ভোটের অধিকারের জন্য, প্রতিটি মানুষের কাছে আমার আজকে একটি আহ্বান, একটি অনুরোধ, যে আমরা সকলে জানি 1 কোটির মতো মানুষ প্রবাসে আপনারা বাস করছেন, প্রবাসে আছেন। বাংলাদেশের 1 কোটি মানুষ আজকে প্রবাসে যারা আছেন, তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পারেন, তারা মর্মে মর্মে কষ্টটা অনুভব করতে পারেন দেশের কি চিত্র করার। আপনারা বিদেশে আছেন, বিদেশের মানুষ দেখছেন, সরকার ব্যবস্থা দেখছেন। যখন বাংলাদেশের দিকে তাকে, বাংলাদেশের মানুষের কথা যখন চিন্তা করি, যখন এই মাফিয়া সরকারের কাণ্ড কারখানা আমরা দেখি, তখন আমাদের মনে কি কষ্ট লাগে, এটি প্রবাসের প্রতিটা মানুষ মর্মে মর্মে উপলব্ধি করে। আজ প্রবাসী যারা আছেন, আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান, আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমাদের ঢাকার সমাবেশ হবে ডিসেম্বর মাসে ইনশাআল্লাহ। 1 কোটি মানুষের 1 কোটি পরিবার, আগামী দিনের মানুষের ভোটের অধিকার, আগামী দিনের মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সার্বভৌমত্বের প্রশ্নে আপনাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, আহ্বান, এই 1 কোটি প্রবাসী পরিবারের প্রত্যেক পরিবার থেকে বিএনপির সমাবেশে দয়া করে এমনকি আওয়ামী লীগ নামক সেই দলেরও নেতা কর্মী আপনারাও ভোট দিতে পারেন নাই, আপনারাও ভোট দিতে পারেন নাই। এবং আপনারাও ভালো করে জানেন, যারা বিদেশে আছেন, কি অবস্থা দেশের। আপনার পাঠানো অর্থ আপনার দলের হোমরা চমরা লুট করে, পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে। আপনার অর্থ আপনার পরিবারের কাছে থাকছে না, দেশে থাকছে না। আপনাদের প্রতিও আমার আহ্বান, নিজের সম্পদ রক্ষার জন্য, নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দয়া করে আপনারাও আপনাদের পরিবার থেকে বাংলাদেশের মানুষের সাথে যোগদান দেওয়ার প্রয়োজন। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত, আন্দোলনরত। আমরা একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে চাই, যার মাধ্যমে একটি নিরপেক্ষ সরকার, নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকারে আমরা অংশগ্রহণ করতে চাই। আর পরিষ্কারভাবে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই আপনাদের সামনে। প্রিয় ভাই বোনেরা, কি সেই বিষয়টি? আগামী যে আন্দোলনের মাধ্যমে যে নিরপেক্ষ সরকার গঠিত হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই সরকারটি, জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হবে, নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনটি হবে, দয়া করে সেই নির্বাচনটিকে
একটি দলের সাথে আরেকটি দলের নির্বাচন হিসাবে দেখবেন না। দয়া করে এই নির্বাচনটিকে এক দলের বদলে আরেক দলের ক্ষমতায় যাওয়াকে দয়া করে দেখবেন না। এই নির্বাচনটি হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন যারা মানুষের নিরপেক্ষ স্বাধীন ভোটের অধিকারে বিশ্বাস করে। এই নির্বাচন হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন যারা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে। এই নির্বাচন হবে সেই মানুষগুলোর নির্বাচন যারা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে এবং তাদেরই বিপক্ষের নির্বাচন যারা মানুষের কণ্ঠরোধ করতে আয়নাঘর সৃষ্টি করে তাদের বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচন হবে তাদের বিরুদ্ধে যারা কুইক রেন্টালের নামে মানুষের পকেট থেকে অর্থ বের করে নিংড়ে বের করে নিয়ে নিজের দলের বিলুনিয়ার সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচন হবে যারা রাতের অন্ধকারে মানুষের ভোট ছিনতাই করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে এই নির্বাচন। এবং প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আজ বাংলাদেশের মানুষ জেগেছে। আমরা কিছুদিন যাবৎ দেখছি যে এই মাফিয়া সরকার তাদের দলের লোকজন বলছে খেলা হবে, খেলা হবে। ওকে, নো প্রবলেম, আপনারা খেলেন, বাট আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার বাংলাদেশের সাধারণ জনগণ। আজ মহাসমাবেশগুলো প্রমাণ করেছে যে বাংলাদেশের জনগণ এই খেলায় পার্টিসিপেট করে ফেলেছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আজ দায়িত্ব বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে এই খেলায় অংশগ্রহণ করা, এবং যেদিন ডাক আসবে সেদিন রাজপথ কার দখলে থাকবে? রাজপথ আগামী দিনে দখলে থাকতে হবে বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণের দখলে থাকতে হবে বাংলাদেশের আগামী দিন রাজপথ। সামনের ঢাকার যেই সমাবেশ, সেই সমাবেশে আমি এরই মধ্যে আহ্বান করেছি, অনুরোধ জানিয়েছি প্রবাসীদেরকে, 1 কোটি প্রবাসীর প্রত্যেককে একজন করে সদস্যের অংশগ্রহণ। আমি ঢাকার সমাবেশে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক সদস্যকে আহ্বান করব, আপনাদেরকে সেই পরিবেশ তৈরি করতে হবে যাতে করে বাংলাদেশের জনগণ সেদিন ঢাকার রাজপথ দখল করতে পারে। প্রিয় ভাই বোনেরা, ষড়যন্ত্রকারীরা হচ্ছে বাংলাদেশের বিপক্ষ শক্তি। আপনাদেরকে মনে রাখতে হবে, সমাবেশ করা মানেই কিন্তু আমাদের লক্ষ্য এখনো হাসিল হয়নি, অ্যাচিভ হয়নি। আমাদের আরো বহু দূর যেতে হবে, আরো বহু ষড়যন্ত্র হবে, বহু বিভ্রান্তি হবে। আপনাদেরকে এর জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের জনগণকে নিয়ে। আগামী দিনে যদি নিরপেক্ষ নির্বাচন চান, বাক স্বাধীনতা ফিরে পেতে চান, ভোটের অধিকার ফিরে পেতে চান, তাহলে আর কোনো পথ নেই। একটাই পথ, ফয়সালার একটাই পথ, নিরপেক্ষ ভোটের অধিকার আদায়ের ফয়সালার পথ একটাই। আজ জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে আমাদের সেই শপথ নিতে হবে, বাংলাদেশের মানুষের ফয়সালা করতে হলে বাংলাদেশের ফয়সালা করতে হবে। আমাদেরকে কি বলতে হবে? বাংলাদেশ যাবে কোন পথে? সকলকে রাজপথে ফয়সালার আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।